নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার, আজকে আমরা অষ্টম ভাবকে নিয়ে আলোচনা করব। অষ্টম ভাব থেকে দেখুন আমি লিখেছি মৃত্যুর কারণ, বিপদ, দুর্ঘটনা, সেক্স, ভয়, পৈতৃক সম্পত্তি, বীমা বা ইন্স্যুরেন্স। এই সমস্ত বিচারগুলো সাধারণভাবে বিচার করা হয়। আরো বেশ কয়েকটি জিনিস বিচার করা হয়, আমরা এটা সেকেন্ড পার্টে করবো, এটা আমাদের ফার্স্ট পার্ট। আপনারা তো জানেনই ফার্স্ট পার্ট। এখানে আমরা অষ্টম ভাব সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন, অষ্টম ভাব একটি অশুভ ভাব এবং ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই তিনটেই অশুভ ভাব এবং তিনটি ভাবের মধ্যে সব থেকে বেশি অশুভ ভাব হচ্ছে অষ্টম ভাব। তাই অষ্টম ভাবের মধ্যে কোনো ভাবের অধিপতি যদি চলে আসে তাহলে সেই ভাবটির ফল অনেকটাই হানি করে এই অষ্টম ভাব। অষ্টম ভাবের মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে তাহলে সেই গ্রহটি যেই ভাবের অধিপতি সেই ভাবের শুভ ফল প্রাপ্তি করতে জাতকের বিভিন্ন সমস্যা আসে। অষ্টম ঘরের মধ্যে প্রত্যেকটি গ্রহই খারাপ, সেটা শুভ গ্রহ হোক বা সেটা অশুভ গ্রহ হোক। তবে অষ্টম ঘরের মধ্যে শনির মতো গ্রহ আয়ু বৃদ্ধি করায়। অষ্টম ঘরের মতো রাহুর মতো গ্রহ কিন্তু বিভিন্ন ঝামেলায় জর্জরিত করে রাখে মানুষকে, বিবাহিত জীবনে সমস্যা নিয়ে আসে এবং তার সঙ্গে সঙ্গে কিছু আর্থিক লসও করিয়ে দেয়। অষ্টম ঘরে কেতুর মতো গ্রহ কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করিয়ে দিতে পারে, কিন্তু অষ্টম ঘরের কেতুর মতো গ্রহ কিন্তু জ্যোতিষ, তন্ত্র বা অকাল্ট রিলেটেড সাবজেক্টের প্রতি আগ্রহীশীল বানাতে পারে, কিন্তু অষ্টম ঘরের মধ্যে কেতুও কিন্তু বিবাহিত জীবনকে সমস্যাগ্রস্ত করে তোলে। অষ্টম ঘরের মধ্যে রবির মতো গ্রহ যদি চলে আসে তাহলে পারে পিতার শরীর স্বাস্থ্য খারাপের একটা সমস্যা, জীবনে মান সম্মান হঠাৎ হানি হওয়ার সমস্যা, এগুলো কিন্তু নিয়ে আসে এবং কর্মের ক্ষেত্রে রবিও কিন্তু একটি বাধা সৃষ্টি করে। এবং অষ্টম ঘরের মধ্যে যদি মঙ্গলের মতো গ্রহ চলে আসে তাহলে একজন মানুষের, আর এই মঙ্গলকে যদি কোনো আরো দু তিনটে অশুভ গ্রহ দেখে এবং এই অষ্টম ঘরের অধিপতি যদি একটি পাপক গ্রহের সঙ্গে বসে থাকে তাহলে এইরকম জাতকের জীবনে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। অষ্টম ঘরের মধ্যে যদি শুভ গ্রহ বসে থাকে, সেই শুভ গ্রহ কে হতে পারে? বৃহস্পতি, শুক্র, চন্দ্র বা বুধ। এই শুভ গ্রহরা যদি অষ্টম ঘরে বসে থাকে তাহলে পরে একজন জাতকের সুখের মৃত্যু ঘটায়, অর্থাৎ মৃত্যুর সময় খুব একটা শারীরিক স্ট্রাগল দেয় না। অষ্টম ঘরের মধ্যে যদি অষ্টম ঘরের সঙ্গে যদি শনি যুক্ত হয় তাহলে বলা হয় জাতকের পিতার দীর্ঘায়ু হয়, মানে জাতকের পিতা কমসে কম ৮০ বছরের ঊর্ধ্ব পর্যন্ত বাঁচে। দেখুন এখন তো লাইফস্টাইল অনেকটাই খারাপ হচ্ছে ধীরে ধীরে, তাহলে এটা ৭০ বছর ধরবেন যে অষ্টম ঘরে যদি শনির প্রভাব থাকে তাহলে একজন জাতকের পিতা ৭০-এর উপরে বাঁচে। অষ্টম ঘর থেকে আমরা বিচার করব যে অষ্টম ঘরের মধ্যে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে। দেখুন, অষ্টম ঘরের কারক গ্রহ হচ্ছে শনি, অষ্টম ঘরের কারক গ্রহ হচ্ছে শনি। দেখুন, অষ্টম ঘরের মধ্যে যদি বুধ অবস্থান করে তাহলে বুধ কিন্তু সব থেকে ভালো ফল দেয় অষ্টম ঘরের মধ্যে। বুধের কারকত্ব কিন্তু ডিস্টার্বের মধ্যে, দেখুন অষ্টম ঘরের মধ্যে যেই গ্রহই আসুক সেই গ্রহের কারকত্বের মধ্যে সমস্যা আসবেই, কিন্তু অষ্টম ঘরের মধ্যে বুধ কিন্তু হঠাৎ হঠাৎ তার সিদ্ধান্ত কিছু পজিটিভ কাজ করিয়ে দেয়।
বুঝতে পেরেছেন? সে যে ভুল কাজ করে না তা কিন্তু নয়, অষ্টম ঘরে বুধ থাকলে পারে ভুল কাজ যে করবেই না তা কিন্তু নয়। অষ্টম ঘরের মধ্যে বুধ ভালো, এই কারণে ভালো, অষ্টমে বুধ থাকলে পারে সেই মানুষটি হঠাৎ হঠাৎ এমন কিছু সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তটাই সেই জাতককে উন্নতি করিয়ে দেবে। অষ্টম ঘরের মধ্যে শুক্রকেও ভালো বলা হয়েছে, তবে শুক্রের কারকত্বকে নষ্ট করে দেয় অষ্টম ঘর। অষ্টম ঘরের মধ্যে যদি শুক্র চলে আসে তাহলে একজন জাতকের মধ্যে কিন্তু আহ যৌন অঙ্গ সংক্রান্ত সমস্যা, সেক্স কমে যাওয়া এবং একজন জাতকের বিবাহিত জীবন সম্পর্কে নানান অশান্তি তৈরি করে। কিন্তু তবুও অষ্টম ঘরের মধ্যে শুক্র ভালো, ভালো তাহলে কোন জায়গায় ভালো হচ্ছে? এটাই যে অষ্টম ঘর হচ্ছে একটা অকাল্ট রিলেটেড জ্ঞানের ঘর, এবং এখানে শুক্রের মতো একজন গুরু যদি অষ্টম স্থানে চলে আসে সেই জ্ঞান অর্জনের ক্ষেত্রে পজিটিভ হয়, এবং অষ্টম ঘরের মধ্যে যদি শুক্র বসে থাকে তাহলে জীবনের কামনা বাসনাগুলো কিন্তু বেশিরভাগটাই পূরণ হয়, এইটা কিন্তু বলা হয়েছে। এবং শুক্র অষ্টম ঘরে থাকলে মোক্ষ লাভের ক্ষেত্রে সাহায্য করে, জাতককে আধ্যাত্মিক বানায়। অষ্টম ঘরের মধ্যে যদি রাহু কেতুর মতো গ্রহ চলে আসে, তাহলে এটাও কিন্তু পিতার স্বাস্থ্যকে খারাপ করিয়ে দেয় বা পিতার মৃত্যু করিয়ে দেয় অল্প বয়সে। অষ্টম ঘরের মধ্যে সবসময় মাথায় রাখবেন, যে কোনো গ্রহ যেখানেই বসে থাকুক জন্মছকের মধ্যে কোনো গ্রহ কোথাও যেখানে বসে থাকুক, সেই গ্রহটা নিশ্চয়ই কোনো ভাবের একটা অধিপতি হবে। তো সেই গ্রহটা যখন গোচরে অষ্টম দিয়ে পাশ করবে তখন কিন্তু সেই ভাবটি খারাপ হয়ে যাবে। একটা উদাহরণ দিই, মনে করা যাক এই একটি জন্মছক, ছোট করে বানালাম, দেখুন জন্মছক। এবারে এই জন্মছকের মনে করা যাক এটা লগ্ন, বৃশ্চিক লগ্ন, ঠিক আছে, মনে করা যাক। এবার মনে করা যাক এই লগ্নের দশম স্থানে বৃহস্পতি বসে রয়েছে, তাহলে একজন জাতকের কর্ম খুবই সুন্দর বলা যেতে পারে। কর্মের ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চমপতি হয়ে দশমে আছে, এটা তো কর্মের উন্নতিকে ইন্ডিকেশন দিচ্ছে। কিন্তু যখন যখন বৃহস্পতি এই লগ্নের জন্য অষ্টম দিয়ে পাস করবে, যেমন এখন পাস করছে অষ্টম দিয়ে, বৃহস্পতি এখন অষ্টমে রয়েছে, তাহলে এই অষ্টমে থাকার ফলে এই বৃহস্পতিটা খারাপ হয়ে যাবে। এই খারাপ বৃহস্পতিটা হয়ে যাওয়ার ফলে তাহলে অটোমেটিক্যালি যেহেতু সে কর্মস্থানে বসে রয়েছে, এই কর্মস্থানটা খারাপ হয়ে যাবে, এবং এই বৃহস্পতিটা যেহেতু প্রেমের ঘরের অধিপতি, তাই প্রেমের ঘরটাও খারাপ হয়ে যাবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? আবার আরেকটা উদাহরণ নিই, মনে করা যাক যে এটা লগ্ন, একটা তুলা লগ্ন। তুলা লগ্নের জন্য শনি হচ্ছে একটি কারক গ্রহ, সেই শনি বসে রয়েছে কোথায়? সেই শনি বসে রয়েছে জাতকের ফোর্থ হাউসের মধ্যে শনি বসে রয়েছে। ওকে, এবার শনি মনে করা যাক জাতকের ষষ্ঠ দিয়ে পাশ করছে, তাহলে ষষ্ঠ একটি অশুভ স্থান, তাহলে শনি আসলে চতুর্থ ঘরের মধ্যে বসে রয়েছে, ফোর্থ হাউস। শনি আসলে পঞ্চম ঘরের অধিপতি, ফিফথ হাউস। তাহলে শনি চতুর্থ পঞ্চমের ফলটাকে ড্যামেজ করে দেবে, যেহেতু শনি গোচরে ষষ্ঠ দিয়ে পাশ করছে, একটি অশুভ ঘর দিয়ে পাশ করছে, তাই এই ফলটাকে ড্যামেজ করে দেবে। এরকম ভাবে ব্যাপারটাকে বুঝতে হবে। অষ্টম ঘরের মধ্যে যদি শুভ গ্রহ থাকে তাহলে এরা কিন্তু ইন্স্যুরেন্স থেকে পয়সা প্রাপ্তি করা। অষ্টম ঘরের মধ্যে যদি কি বলবো অশুভ গ্রহ বসে থাকে তাহলে পারে কিন্তু এরা ঝুট ঝামেলা করে, মামলা মোকদ্দমা করে সম্পত্তি লাভ করায়। অষ্টম স্থানের মধ্যে কোনো গ্রহ বসে থাকুক না কেন, সেই গ্রহটা যেই ভাবের অধিপতি বা ওই গ্রহটা যেই সমস্ত বিষয়ের অধিপতি, সেই বিষয়গুলো প্রাপ্তি করতে জাতক বাধাপ্রাপ্ত হবেই। অষ্টম ঘরের মধ্যে যেই গ্রহই বসে থাকুক, সেই গ্রহটা যেই ভাবের অধিপতি এবং ওই গ্রহটা যেই সমস্ত বিষয়ের অধিপতি, সেই ফলগুলো প্রাপ্তি করতে জাতকের বাধাপ্রাপ্ত হবেই হবে, বা সেই ফলগুলো প্রাপ্তি করতে জাতকের বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হবে। এইরকম করে অষ্টম ভাবকে দেখতে হবে। অষ্টম ভাবকে যদি আপনি ভালো করে বুঝে নেন তাহলে পারে, দেখুন মানুষের জীবনে সমস্যা আসে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ থেকে। এই তিনটি ভাবকে যদি ভালো করে বুঝে যান তাহলে একটা জন্মছক দেখা আপনার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে উঠবে। আজকে আমি তো খুব সামান্য করে বললাম অষ্টম ভাবের বিভিন্ন বিষয়গুলো।
পরের দিনকে আমরা অষ্টম ভাবের ডিপ সিক্রেট বলবো এবং অষ্টম ভাব কি করে মারকের মতো কাজ করে এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে পরে পরের অনুষ্ঠানটাও আপনি দেখতে পাবেন। এবং আজকে আমরা অষ্টম ভাবকে নিয়ে বললাম, একটা সাধারণ ধারণা দিলাম। অষ্টম ভাব থেকে আরো অনেকগুলো বিষয় বিচার করা হয়, সব কটা বিষয় নিয়েই পরের দিনকে আলোচনা করব এবং আস্তে আস্তে করে প্রত্যেকটি বিষয়কে ধরে ধরে আলোচনা করব যে প্রত্যেকটি বিষয়ের জন্য গ্রহ কিভাবে কাজ করছে। যাই হোক, এখানে শেষ করলাম। নমস্কার।